এই মাত্র জামাতের আমির গ্রেপ্তার, শেষ রক্ষাও হচ্ছে না এনসিপি নেতাকর্মীদের। অপরদিকে সেনাপ্রধান কঠিন অ্যাকশন নিয়েছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। আমাদের জামাত ইসলামের নেতাকর্মী আছেন, আপনাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি মনে করি যে এই বিষয়টা নিয়ে আসলে একটু কথা বলা দরকার। আমিও দেখার পরে আশ্চর্য হয়ে গেছি। তো তারপর ভাবলাম যে আসলে কি ডাক্তার শফিক সাহেবের মাথা খারাপ হয়ে গেছে যে তিনি এই ধরনের একটা নিন্দনীয় বক্তব্য বাংলাদেশের মায়েদেরকে উদ্দেশ্য করে, নারীদেরকে উদ্দেশ্য করে দিবেন। স্থানীয়ভাবে জামাতের নেতাকর্মীরা নির্বাচনী প্রচার অভিযানে মাঠে নামেনি। জামাত না থাকলেও খেলাফত মজলিসের প্রার্থীরা আছে, এরকম 11-12টি আসনে রয়ে গেছে, অর্থাৎ ওই 11 দলীয় জোটের শরিকদের কেউ না কেউ সেখানে আছে। রহমানের এমন নতুন অবস্থানে পরদিনই টিপ্পনি কাটেন জামাত ইসলামের আমির। বলেন, জাতির ধাক্কা খেয়ে এখন কেউ কেউ হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে। প্রশ্ন হলো, হঠাৎ এমন কি ধাক্কা খেলো যে ধাক্কা তারেক রহমান হুট করে উন্মুক্ত জনসভায় হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা? নিজের পায়ে কি নিজেই কুড়াল মারছে বিএনপি? অনেকে আবার নিশ্চিত ছিলেন যে বিএনপির একটা কৌশলই ছিল, যাতে সেই হেভিওয়েট প্রার্থীরা স্বতন্ত্র হিসাবে নির্বাচন করে জয়ী হয়ে পরে আবার মূল দল অর্থাৎ বিএনপিতে যোগ দিতে পারে। মাঝখান থেকে মিত্রদেরকে বোঝানো গেল আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু দিন শেষে সেই বিদ্রোহী প্রার্থীরাই হয়েছে এখন বিএনপির গলার কাঁটা। জামাত বলছে শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। দ্বিতীয়টা হচ্ছে জামাত আমিরের নারী বিদ্বেষী পোস্টের 9 ঘন্টা পর আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক। কালকে আমি এটা নিয়ে কোনো ভিডিও করতে চাইনি, যেমন ভিডিও করতে চাইনি শফিকুর রহমান একজন দুঃখী মহিলা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম। যারা বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মী আছেন, আপনাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি মনে করি যে এই বিষয়টা নিয়ে আসলে একটু কথা বলা দরকার। তবে আমি আমার অবস্থান সবসময় স্পষ্ট করি যে আমি কোনো দলকে, কোনো ব্যক্তিকে প্রাধান্য দিয়ে ভিডিও বানাই না। তবে যেহেতু দীর্ঘদিন নিউজ করি, অ্যানালাইসিস করি, ক্ষুদ্র মস্তিষ্ক থেকে বিশ্লেষণ করি, তো প্রত্যেকটা রাজনৈতিক ক্যারেক্টার সম্পর্কে ন্যূনতম একটা আইডিয়া আছে। গতকালকে থেকে জামাত আমির যেই বিপদে পড়েছেন, অথবা তার এক্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সাবেক টুইটার বা রানিং এক্স হ্যান্ডেল থেকে যে পোস্টটা এসেছে, আমিও দেখার পরে আশ্চর্য হয়ে গেছি। তো তারপর ভাবলাম যে আসলে কি ডাক্তার শফিক সাহেবের মাথা খারাপ হয়ে গেছে যে তিনি এই ধরনের একটা নিন্দনীয় বক্তব্য বাংলাদেশের মায়েদেরকে উদ্দেশ্য করে, নারীদেরকে উদ্দেশ্য করে দিবেন, নাকি আসলে তার আইডিটা হ্যাক হয়েছে। এটা একটা বাচ্চা ছেলেও বোঝে যে ডাক্তার শফিকের আইডিটা এটা হ্যাক হয়েছে। আর হ্যাক করে ওই আইডি থেকে এমন আপত্তিকর মন্তব্য দেওয়ার মাধ্যমে গভীর রাতে পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়া হয়েছে। যে কর্মজীবী নারীদেরকে, যারা বাংলাদেশের শ্রমজীবী নারীরা আছেন, মায়েরা আছেন, বোনেরা আছেন, তাদেরকে ডটের সাথে তুলনা করে একটা এক্স হ্যান্ডেল থেকে পোস্ট দেওয়া হয়েছে। তো যারা বুঝের মানুষ, এটা নিয়ে পলিটিক্স যারা করার তারা তো করবেনই। বিএনপি বা অন্যান্য যে নারীবাদী সংগঠনগুলো আছে, তারা আজকে অনেকে কর্মসূচি ঘোষণা করেছেন। কিন্তু আমি মনে করি যারা সামান্য বুদ্ধিমান মানুষ, তারা বুঝতেই পারেন যে ডাক্তার শফিক সাহেবের মাথার তার তোর ছিঁড়া না গেলে এই মুহূর্তে আইসা তিনি নারীদেরকে নিয়ে এমন মন্তব্য করবেন, এটা কোনো পাগলও বিশ্বাস করবে না। তো চলুন দেখি মূল ঘটনাটা কি, ভিডিওটা শেয়ার করবেন। বলা হচ্ছে যে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল সহ দলের কয়েকজন সিনিয়র নেতাদের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে। আর এই ঘটনা জানিয়েছে আপনার জামাত ইসলামী। এমনকি ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে তারা একটা জিডিও করেছে। রাজধানীর হাতিরঝিল থানায় এই জিডিটা করা হয়েছে। দলের কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম নিশ্চিত করেছে যে অত্যন্ত সমন্বিত পদ্ধতি ব্যবহার করে হামলাকারীরা সাময়িকভাবে জামাত আমিরের এক্স অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তবে দ্রুত পদক্ষেপে এবং বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সাইবার টিম অল্প সময়ের মধ্যেই ওনার আইডিকে নিয়ন্ত্রণে পেতে সক্ষম হয়। ফলে অন্যান্য অ্যাকাউন্ট এবং প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। এই স্বল্প সময়ের মধ্যে, অর্থাৎ হ্যাকাররা ওনার আইডিটাকে কন্ট্রোলে নেওয়ার পর সেখানে অনাকাঙ্ক্ষিত পোস্ট তারা করেছে, যেখানে জামাত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে দলটির জামাতের সহকারী সেক্রেটারি সহ এখানে অনেকে। তো এখানে আমরা যতটুকু বুঝতে পারছি, তবে যেহেতু এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা যে যুগটা আসছে, প্রযুক্তির যুগ, মুহূর্তের মধ্যে আপনার অথরাইজড আইডি থেকে একটা ভিডিও প্রকাশ হয়ে গেল, একটা পোস্ট প্রকাশ হয়ে গেল, বাঙালি হিসাবে আমরা সাথে সাথে লাফাইয়া পড়ি। আসলে একটু তো বোঝা উচিত যে ধরেন এই যে ধরেন আমার এই দীর্ঘদিন যাবত ফেসবুকে দেখছেন, এখন একদিন আমার অ্যাকাউন্ট থেকে হঠাৎ করে একজনকে, বা আমি আমার এই গত 5 থেকে 6 বছরের ক্ষুদ্র রাজনৈতিক বিশ্লেষক জীবনে কোনো দলকে বা কোনো প্রধান ব্যক্তিকে অশ্রদ্ধা করে বা ছোট করে কটু করে কোনো কথা বলি না, রাষ্ট্রবিরোধী, ধর্মবিরোধী বা এই ধরনের কোনো মন্তব্য কিন্তু আমি কখনো করি না। এখন হুট করে কোনো একদিন আমার আইডি থেকে এরকম একটা পোস্ট পেলেন, এই ঝাপাইয়া পড়লেন, নাইমের ফাঁসি চাই, বিচার চাই। তো সেই ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে দীর্ঘদিন যে মানুষটাকে চিনেন, হুট করে এই মানুষটাকে সেফুদা হয়ে গেল, অথবা এই মানুষটার দ্বারা কি এই কাজটা সম্ভব।
জামাত আমিরে আমরা রাজনৈতিকভাবে অপছন্দ করতেই পারি পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে, কিন্তু হুট করে এমন একটা মন্তব্য যেখানে আমাদের মায়েদেরকে, বোনদেরকে, নারীদেরকে কেন্দ্র করে এমন একটা আপত্তিকর মন্তব্য করা হয়েছে। ডাক্তার শফিক সাহেব হইতে পারে তিনি অনেক দিকে অনেক তার দুর্বলতা আছে, খারাপ দিক আছে, কিন্তু এই কাজটা ডাক্তার শফিক সাহেব করবে এতটুকু বুঝ আপনার মাথায় থাকা দরকার। কালকে জনাব তারেক রহমানের আইডি হ্যাক হতে পারে, পরশু আরেকজনের আইডি হ্যাক হতে পারে। সো একটু কনসার্ন করতে হবে, তারপরে হয়তো এগুলো নিয়ে রিঅ্যাকশন দেওয়া উচিত। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জামায়াত আমিরের নারী বিষয়ক পোস্ট নিয়ে এত আলোচনা কেন? আলোচনা করবার যথেষ্ট সঙ্গত কারণ আছে, এবং কি কারণে এত আলোচনা হচ্ছে আমরা সেটি একটু দেখতে চাইব। যদিও বা জামাত আমিরের সেই বিতর্কিত পোস্টটি ইতিমধ্যে নাই, তারা ডিলিট করে দিয়েছে। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে গতকাল 31শে জানুয়ারি বিকেলবেলা নারীদের নিয়ে করা একটি পোস্টে দারুণ বিতর্কের সৃষ্টি হয়েছে। উক্ত পোস্টে উল্লেখ করা হয়েছিল, এটা যদি আমরা মূল বিষয়বস্তু যদি বলি, যে আধুনিকতার নামে যখন নারীদের ঘরের বাইরে ঠেলে দেওয়া হয় তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতার মুখে পড়ে। এটা আসলে পতিতাবৃত্তিরই আর এক রূপ। এবার চিন্তা করেছেন, আপনার আমার মা বোন বাহিরে কাজ করবে, সেই মা বোনকে জামায়াত আমির বলছে পতিতাবৃত্তির আর এক রূপ। কত বড় ধৃষ্টতা! ধৃষ্টতার শেষ নেই তাদের। পোস্টটা চলে গেছে। পোস্ট খানিকটা আপনি যদি থুতু ছেটান, মুখের থুতু নিচে ফেলেন, ওটা ফেলে কিন্তু আর ওঠানো যায় না। আপনি ডিলিট করে দিতে পারেন পোস্ট, কিন্তু ওটা কোথাও না কোথাও দাগ থেকে যায়, ক্ষত থেকে যায়। এখন এই পোস্টকে নিয়ে জামাত দাবি করছে যে এই অ্যাকাউন্টটা হ্যাক হয়েছিল। পোস্টটি ছড়িয়ে পড়ার পর জামাত ইসলামের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে আমিরের অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল। দলটির সাইবার টিম আইডিটি উদ্ধারের পর বিতর্কিত পোস্টটি ইতিমধ্যে ডিলিট করে দিয়েছে। জামাত এই ঘটনাকে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছে এবং হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছে। এই পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। বিশেষ করে নির্বাচনের আগে এমন মন্তব্য রাজনৈতিক অঙ্গনেও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে জামাত আমিরের আইডিটি হ্যাক হয়েছিল এবং হ্যাকাররা তার এক্স হ্যান্ডেল থেকে এই ধরনের বিতর্কিত পোস্ট করেছে। কিন্তু আপনি যদি জামাতের, আমাদের নারী সমাজ নিয়ে আপনি যদি তাদের অবস্থা বিবেচনা করেন, আপনি তাদের যদি মতামত বিবেচনা করেন, যেমন ধরুন যে জামাত আমিরের একটা সাক্ষাৎকার প্রকাশ হয়েছিল সম্প্রতি আল জাজিরায় দেওয়া। জামাত আমির শফিকুর রহমান নারী নেতৃত্ব ও অধিকার নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা জন্ম দিয়েছে। এর মধ্যে প্রধান যেটি তিনি বলেছেন যে নারী নেতৃত্ব নিয়ে মন্তব্য করেছেন। ডক্টর শফিকুর রহমান স্পষ্ট জানিয়েছেন যে কোনো নারী কখনোই জামাতে ইসলামের আমির বা প্রধান হতে পারবেন না। তার মতে এটি ধর্মীয় ও প্রাকৃতিক কারণে সম্ভব নয়। 2 নম্বরে তিনি নারী পুরুষের পার্থক্য রচনা করেছেন। তিনি বলেন, আল্লাহ নারী ও পুরুষকে আলাদা প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। একজন পুরুষ কখনোই সন্তান ধারণ করতে বা স্তন্যপান করাতে পারে না। তেমনি কিছু দায়িত্ব পালনে নারীদেরও সীমাবদ্ধতা রয়েছে বলে তিনি মনে করেন। শারীরিক সীমাবদ্ধতা প্রসঙ্গে তার এই সাক্ষাৎকারে তিনি বলেছেন, তিনি উল্লেখ করেন যে মা হওয়ার পর একজন নারীর পক্ষে দলের প্রধানের মতো গুরু দায়িত্ব পালন করা সম্ভব নয়। এই ধরনের শারীরিক ও প্রাকৃতিক বিষয়গুলোকে অস্বীকার করার উপায় নেই বলে তিনি দাবি করেন। নির্বাচনে মনোনয়ন প্রসঙ্গে 4 নম্বরে তিনি বলেছেন যে সাক্ষাৎকারে তিনি জানান যে আসন্ন নির্বাচনে জামাত এখন পর্যন্ত কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দেয়নি, তবে এ বিষয়ে ভেতরে কাজ চলছে। 300 আসনে একটি নারী আসন জামাত মনোনয়ন দিতে পারেনি। অথচ নারীদেরকে কিভাবে কাজ করায়, তারা যেভাবে কাজ করায়, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এভাবে কাজ করায় না। প্রত্যেকটি উপজেলায় জামাতের নারী উইং আছে, তারা তালিম দেয়। তালিমের নামে, ধর্মের আলাপের নামে দলীয় আলাপ বুনবার জন্য নারীদেরকে ব্যবহার করা হয়। 5 নম্বরে তিনি রাষ্ট্রীয় পর্যায়ে নারী নেতৃত্ব নিয়ে বলেছেন, জামাত আগে থেকেই বলে আসছে যে তারা কোনো নারীকে রাষ্ট্র বা সরকার প্রধান হিসেবে সমর্থন করে না। আল জাজিরার সাক্ষাৎকারেও তার বক্তব্যে এই মনোভাব প্রতিফলন দেখা গেছে। এই সাক্ষাৎকারটি বাংলাদেশ ইলেকশনস দ্য রেসুরেজেন্স অব জামাতে ইসলামী শিরোনামে আল জাজিরায় প্রচারিত হয়, যেখানে সাংবাদিক শ্রীনিবাসন যৌনতার এই সাক্ষাৎকার গ্রহণ করেন। আপনি আল জাজিরার সাক্ষাৎকার যদি বিবেচনায় নেন এবং জামাতে ইসলামের আমিরের যে টুইট বা এক্স হ্যান্ডেলে পোস্ট, এটি যদি বিবেচনায় নেন এবং দুটো যদি আপনি মেলান সমীকরণ, তাহলে কিন্তু মিলে যায়। কারণ জামাত নারী নেতৃত্ব স্বীকার করে না, জামাত নারীরা বাইরে গিয়ে কাজ করুক এটি স্বীকার করে না, নারীদেরকে অবরোধবাসিনী করে রাখতে চায় এবং নারীদেরকে শুধুমাত্র কাজে লাগাতে চায়। আজকে আপনি আপনার দলের প্রধান আপনি নারী করতে দেবেন না, আপনি সরকারের প্রধান আপনি নারী করতে দেবেন না, 300 আসনে একজন নারী প্রার্থী করবার মতো অবস্থা আপনার নেই, তাহলে আপনি নারী ভোট কিভাবে প্রত্যাশা করেন? আজকে যদি আপনি নারীকে অবমাননা করেন, তাহলে বাংলাদেশে 12,77,11,895 জন যে ভোটার, এর মধ্যে নারী ভোটার 6,28,85,524 জন, অর্থাৎ অর্ধেক নারী।
বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই চিরন্তন এই বাণীটাকে পুরোপুরি অস্বীকার করলেন, অর্থাৎ আপনি অর্ধেক নারীকে অস্বীকার করলেন। এটি কি ইসলাম বলে? কিন্তু ইসলাম কি বলে? ইসলাম কি নারীর নেতৃত্বকে আজীবন অস্বীকার করে গেছে? না, মোটেই না। আমাদের ইসলামের নারী নেতৃত্ব কিন্তু অত্যন্ত গৌরবোজ্জ্বল। এই যে কখনো কখনো বলা হয় না যে জামাতে ইসলামের ইসলাম আর ইসলাম বা ধর্ম কিন্তু এক নয়, এই ঘটনাটা থেকে এটি কিন্তু স্পষ্ট হয়ে যায়। ইসলামের ইতিহাসের নারীর অবস্থা যদি আপনি দেখেন, যে ইসলামের ইতিহাসে নারী নেতৃত্ব বিষয়টি অত্যন্ত সমৃদ্ধ এবং বহুমুখী। রাজনৈতিক, সামরিক, বুদ্ধিবৃত্তিক এবং আধ্যাত্মিক প্রতিটি ক্ষেত্রেই মুসলিম নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইসলামের ইতিহাসে নারী নেতৃত্বের সবচেয়ে আলোচিত নাম হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন ইসলামের প্রথম মুসলমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় শক্তি। তিনি একজন সফল নারী উদ্যোক্তা এবং ব্যবসায়ী ছিলেন। ইসলামের প্রাথমিক সংকটকালে তার অগাধ সম্পদ ও মানসিক সমর্থন না থাকলে ইসলামের প্রচার অনেক কঠিন হতো। তাকে ইসলামের অর্থনীতির স্তম্ভ বলা হয়। 2 নম্বরে যার নাম আসে হযরত আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর তিনি মুসলিম উম্মার অন্যতম প্রধান বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক নেতা হিসেবে আবির্ভূত হন। হযরত আয়েশা 2210টি হাদিস বর্ণনা করেছেন। সাহাবীরা জটিল আইনি বিষয়ে তার কাছে সমাধান চাইতেন, তো তিনি উটের যুদ্ধে একটি বিশাল সৈন্যবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। শাজারাত আল দুর মিশরের, তিনি ছিলেন 13শ শতাব্দীতে মিশরের প্রথম নারী সুলতান। আইয়ুবীয় রাজবংশের পতনের পর তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে ক্রুসেডারদের পরাজিত করেন। তার সময় এই মামলুক সালতানাতের ভিত্তি স্থাপিত হয়েছিল। তিনি নিজের নামে মুদ্রা জারি করেছিলেন এবং জুমার খুতবায় তার নাম পড়া হতো। সুলতানা রাজিয়ার নাম আপনারা শুনে থাকবেন। উপমহাদেশের ইতিহাসে তিনি প্রথম নারী শাসক। তার বাবা ইলতুৎমিশ ছেলেদের চেয়ে মেয়ে রাজিয়াকে অধিক যোগ্য মনে করে তাকে উত্তরাধিকারী মনোনীত করেছিলেন। তিনি পর্দা প্রথা ভেঙে পুরুষের পোশাকে দরবারে বসতেন এবং সাহসিকতার সাথে যুদ্ধ পরিচালনা করতেন। মরক্কোর সাইদা আল হুররার নাম ইসলামের ইতিহাসে একটি আলোচিত নারী। 16শ শতাব্দীতে তিনি মরক্কোর তেতুয়ান শহরের শাসক ছিলেন। তিনি ছিলেন একজন দুর্ধর্ষ নৌসেনাপতি। ভূমধ্যসাগরে জলদস্যু ও স্প্যানিশ নৌবাহিনীর বিরুদ্ধে তিনি সফলভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তাকে পশ্চিমের জলদস্যু রানী বলা হতো। মরক্কোর ফাতিমা আল ফিহরি 1859 খ্রিস্টাব্দে তিনি মরক্কোর ফেস শহরে আল কারওয়ান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা বিশ্বের প্রাচীনতম এবং বর্তমান চালু থাকা উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান। এটি কেবল ধর্মীয় নয়, বিজ্ঞান ও দর্শনের প্রাণকেন্দ্রে ছিল। ইসলামের প্রাথমিক যুগে বহু নারী বড় বড় আলেম ও মুহাদ্দিস ছিলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলামিনের মতো মহান ইমামগণও নারী ওস্তাদদের যেমন সাইদা নাফিজা কাছে শিক্ষা গ্রহণ করেছেন। এরকম অসংখ্য মুসলিম নারীর কথা বলা যায় যারা ব্যবসা, বাণিজ্য, সমাজ, যুদ্ধ, রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন। অথচ আজকে এই আধুনিক যুগে এসেও জামাত বলছে নারীকে অবরোধবাসিনী থাকতে হবে। নারী যদি কাজ করতে বের হয় তাকে পতিতা হিসেবে আখ্যা দিচ্ছে। তাহলে বাংলাদেশের নারী সমাজের এই সিদ্ধান্ত নিতে হবে যে জামাত আপনাদেরকে নারীকে মুক্ত করবে, কাজে কর্মে লাগাবে, নাকি পাড়ায় মহল্লায় তালিম দিয়ে ধর্মের আড়ালে নিজেদের গোত্রের মধ্যে ডেকে নেওয়ার একটা পায়তারা চালাবে। এগুলো নারী সমাজকে ভাবতে হবে। জামাত আমিরের এই যে এক্স হ্যান্ডেলে স্ট্যাটাস, এটি হ্যাক হয়ে থাকে যদি সেটি ভিন্ন বিষয়, কিংবা আবার হ্যাক হয়েছে, আমি ধরে নিলাম যে হ্যাক হয়েছে, আমি খানিক আগে যেটি বললাম, তিনি স্ট্যাটাস দিলেন না বা তার আইটি টিমের কেউ এমন স্ট্যাটাস দিলেন না, কিন্তু আল জাজিরায় তিনি কি বললেন? তার দলীয় প্রধান নারী হতে পারবে না, সরকার প্রধান নারী হতে পারবে না, তিনি নারী প্রার্থী 300 আসনে দেননি। আপনি কি এই জামাতে ইসলামকে আপনি কি ইসলাম মনে করছেন? যদি মনে করেন সেটিও আপনার ব্যাপার, আর যদি না মনে করেন সেটিও আপনার ব্যাপার, বিবেচনা আপনার। এই মুহূর্তে পর্যন্ত সবাই ভালো থাকুন। 2টা শিরোনাম বলি, গুরুত্বপূর্ণ বিষয়। জামাত বলছে শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। দ্বিতীয়টা হচ্ছে জামাত আমিরের নারী বিদ্বেষী পোস্টের 9 ঘন্টা পর আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক। কালকে আমি এটা নিয়ে কোনো ভিডিও করতে চাইনি, যেমন ভিডিও করতে চাইনি শফিকুর রহমান একজন দুঃখী মহিলার এসে তাকে জড়ায় ধরছে, সেইটাকে আমি কোনোভাবে আপত্তিকর যেমন মনে করি না, তেমনি উনি ওনার এক্স অ্যাকাউন্টে কি বলছে নারী বিদ্বেষী। এক জরুরি সংবাদ সম্মেলনে এহসানুল কবির জুবায়ের প্রেস সেক্রেটারি তিনি বলছেন জামাতের ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে কে বা কারা হ্যাক করেছে, জামাতের তথ্য প্রযুক্তি দলের বিষয়ে খোঁজখবর নিচ্ছে, কারা এই কাজ করেছে সেটি জানার চেষ্টা করছে। যারা জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করেছে তারা কয়েকদিন ধরে এই প্রস্তুতি নিচ্ছে বলে জানান। তিনি বলছেন এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে। জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে তার কিছু খারাপ এবং আপত্তিকর পোস্ট দিয়েছে। এতে বোঝা যায় ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, অর্থাৎ বিএনপির দিকে হয়তো নজর।
কিছু লোক তাৎক্ষণিক কর্মসূচি দিয়েছে। জামাতের আশঙ্কা এই কাজের সঙ্গে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত এর সঙ্গে জড়িত। তবে কোনো দল এই কাজ করছে সে বিষয়ে কারণ নাম তিনি বলেননি। অন্যদিকে যেটা বিএনপি বলছে, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলছেন জামাত ইসলামীর আমিরের এক্সে পোস্ট দেওয়া এবং অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া দাবি করা নিয়ে সঙ্গত কারণেই প্রশ্ন ওঠে। নারী বিদ্বেষী পোস্টের 9 ঘন্টা পর সমালোচনা মুখে দিবাগত রাত 1টার দিকে 12টা 40 আইডি হ্যাকের দাবি কতটা দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলছেন। আমরা সবাই জানি কোনো গুরুত্বপূর্ণ বা ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথম এবং প্রধান দায়িত্ব হলো দ্রুততম সময়ে জনগণকে অবহিত করা, যাতে বিভ্রান্তি না ছড়ায়, সবাই সতর্ক থাকতে পারে। কিন্তু এখানে দেখা গেল জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ার পর হঠাৎ করে হ্যাকের দাবি তোলা হয়েছে। এতে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে এই দাবির কতটা বিশ্বাসযোগ্য। এমনকি উক্ত সময়ের মধ্যে জামাত আমিরের ফেসবুক অ্যাকাউন্টে অনেক পোস্ট করা হয়েছে, যার মধ্যে আমরা তার এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কোনো পোস্ট দেখতে পাইনি। এখানে দুটো বিষয়, এটা সত্য, আমরা হ্যাক হয়ে গেলে সাথে সাথেই এটা রিপোর্ট করি। আর উনি যেহেতু গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি, আর যেই নারী বিদ্বেষ অর্থাৎ নারী অধিকার নিয়ে বারবার জামাতকে প্রশ্ন তোলা হচ্ছে যে তাদের নারী নীতি কি হবে, কেন তাদের মানে এমপি পদে একজন প্রার্থীও নেই, সেরকম সময় নারী বিদ্বেষী এই পোস্টটা তার পুরনো অ্যাকাউন্ট থেকে হ্যাক করা হয়েছে। এটা হতে পারে, নাও হতে পারে, তবে আমি কিন্তু এটাকে গুরুত্বপূর্ণ মনে করি না। কারণ সেখানে কি লেখা হলো না হলো, তার চেয়ে বড় কথা হলো যে সাম্প্রতিক সময় ওই যে জামাতের আমির পদে নারী সম্ভব না, এই কথা থেকে বোঝা যায় যে নারীর অধিকার নিয়ে তাদের একটা রক্ষণশীল মনোভাব আছে। অর্থাৎ নারীকে তারা একটা পর্যায় পর্যন্ত রাখতে চায়, কিন্তু উপর পর্যায়ে রাখতে চায় না। যেমন ধরেন বিএনপি আওয়ামী লীগের ক্ষেত্রে তারা নারী একজন প্রধানমন্ত্রী হোক, কোনো আপত্তি নেই, এটা নারী পুরুষের কোনো ব্যবধানই নেই, এটা নিয়ে কেউ প্রশ্নও তোলে না। কিন্তু জামাতকে কেন বলে? জামাতকে বলে এই কারণে জামাত একটা ইসলামী দল, তাই ইসলামী আদর্শ বা স্টেটসে ওই কোনো নারী মানে প্রধান হয় না। সৌদি আরব বলেন, কাতার বলেন, কোথাও হয়নি, আফগানিস্তান কোনো জায়গায় হয়নি, সুতরাং বাংলাদেশেও হবে না। অথচ তারা গণতান্ত্রিক আদর্শ বলছে তারা মুখে যে আমরা গণতান্ত্রিক কাঠামোতে বিশ্বাস করি। তাহলে এই কাঠামোতে বিশ্বাস করে কেন নারী প্রধানমন্ত্রী হবে না? নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে তারা মন্ত্রী সবার শপথ করেছে, তাই না? তো এখন কেন করবে না? এগুলো নিয়ে বিতর্কের মধ্যে যখন নাকি এরকম একটা পোস্ট আসলো, তখন এটাকে যদি উড়ায়ও দিই, নারী নীতি নিয়ে বা নারী অধিকার নিয়ে জামাতের অবস্থানটা কি আসলে পরিষ্কার না? এটি হচ্ছে আমার কাছে মুখ্য বিষয়। নিজের পায়ে কি নিজেই কুড়াল মারছে বিএনপি? অনেকে আবার নিশ্চিত ছিলেন যে বিএনপির একটা কৌশলই ছিল, যাতে সেই হেভিওয়েট প্রার্থীরা স্বতন্ত্র হিসাবে নির্বাচন করে জয়ী হয়ে পরে আবার মূল দল অর্থাৎ বিএনপিতে যোগ দিতে পারে। মাঝখান থেকে মিত্রদেরকে বোঝানো গেল আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু দিন শেষে সেই বিদ্রোহী প্রার্থীরাই হয়েছে এখন বিএনপির গলার কাঁটা। জাতীয় সংসদ নির্বাচনের দামামা বেজেছে দেশ জুড়ে। রাজনৈতিক মেরুকরণের এই সন্ধিক্ষণে বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির অন্দরমহলে এক অদ্ভুত অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে বিএনপির দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচনী যাত্রায় বাধা হয়ে দাঁড়িয়েছে তাদেরই এক সময়ের বিশ্বস্ত সহচররা। বিএনপির বহিষ্কৃত এবং সাবেক নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার হিড়িক শুধু দলের শৃঙ্খলাকেই বৃদ্ধাঙ্গুলি দেখায়নি, নির্বাচনী মাঠে এক নতুন সমীকরণেরও জন্ম দিয়ে দিয়েছে। সারা দেশে ৭৮টি আসনে বিএনপির বিদ্রোহীরা এখন বুক চিতিয়ে লড়ছেন। এই বিদ্রোহীরা বিএনপির জন্য কতটা মাথা ব্যথার কারণ হবে, তার চেয়েও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই সুযোগে জামায়াত ইসলামী কতটা লাভবান হয়ে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামায়াত যেন ওঁত পেতেছিল এই মুহূর্তটির জন্য। তারা এখন বিএনপির ফেলে দেওয়া কাঁটা দিয়েই বিএনপিকে বিদ্ধ করার কৌশল নিয়েছে। অর্থাৎ বিএনপির ভোট ব্যাংক যখন তাদেরই বিদ্রোহীদের কারণে ভাগ হয়ে যাচ্ছে, তখন সেই ফাঁক দিয়ে জয়ের বন্দরে পৌঁছে যেতে চাইছে জামায়াত জোট। বিএনপির এই বিদ্রোহী প্রার্থীরা শুধু যে নিজ দলের ক্ষতি করছেন তা নয়, জোটের শরিক দলগুলোর কপালেও দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিয়েছেন। বিএনপি এবার 292টি আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী দিয়েছে এবং শরিকদের জন্য ছেড়েছে মাত্র 8টি আসন। এই সীমিত আসনের মধ্যেও আবার নানা বিতর্ক তৈরি হয়েছে। যখন যোগ্য ও ত্যাগী নেতাদের বঞ্চিত করে প্রবাসী বা নিষ্ক্রিয় নেতাদের হাতে ধানের শীষ তুলে দেওয়া হয়েছে, তখনই বিস্ফোরণ ঘটেছে তৃণমূল বিএনপিতে। ঝালকাঠি, নাটোর, শেরপুর বা কুমিল্লার মতো জেলাগুলোতে বিদ্রোহীদের একটি অংশকে সাময়িকভাবে শান্ত করা গেলেও অধিকাংশ আসনেই বিদ্রোহী প্রার্থীরা অনড় অবস্থানে আছে। প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হয়ে যাওয়ায় এখন ব্যালট পেপারে 98 জন বিদ্রোহী প্রার্থীর নাম এবং প্রতীক জলজল করবে। তার মানে হলো ভোটাররা যখন ভোট কেন্দ্রে যাবেন, তখন ধানের শীষের পাশাপাশি একই মতাদর্শের আরও একাধিক বিকল্প প্রার্থীকে সামনে পাবেন তিনি। এই দ্বিধা বিভক্তি জামায়াত জোটের জন্য রাজপথের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। জামায়াত ইসলামী এবার তাদের নির্বাচনী কৌশল সাজিয়েছে অত্যন্ত সূক্ষ্মভাবে। দলের ভেতরে এবং বাইরে তারা এটি জাহির করার চেষ্টা করছে যে তারা কারো দয়া বা পরিস্থিতির উপর নির্ভর করে জিততে চায় না। কিন্তু তলে তলে হিসাবটা একদম ভিন্ন। বিশেষ করে ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের আসনগুলোতে জামায়াত ঐতিহাসিকভাবে খুব একটা সুবিধাজনক অবস্থানে কখনোই ছিল না। এই অঞ্চলের 94টি আসনের মধ্যে মাত্র 5 থেকে 6টিতে তাদের বড় ধরনের জয়ের আশা ছিল। কিন্তু বিএনপির বিদ্রোহীদের ছড়াছড়ি জামায়াতের সেই আশার গুড়কে এখন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
এই দুই বিভাগের 35টি আসনে বিএনপির বিদ্রোহীরা নিজেদের জয় নিশ্চিত করতে না পারলেও ধানের শীষের অন্তত 15 থেকে 20% ভোট কেটে নেবেন, এটি প্রায় নিশ্চিত। আর এই পরিমাণ ভোট কমলেই জামায়াতের প্রার্থীরা মূল প্রতিদ্বন্দ্বিতায় চলে আসবেন। জামায়াত নেতারা এটাকে গণতান্ত্রিক প্রতিযোগিতা বলে আখ্যা দিলেও মাঠ পর্যায়ে তাদের কর্মীদের মধ্যে এক ধরনের চাপা উল্লাস লক্ষ্য করা যাচ্ছে। তারা মনে করছেন বিএনপির ঘরের ঝগড়া তাদের জন্য কুদরতি সুযোগ বয়ে এনেছে। বিএনপির অভ্যন্তরে এই বিদ্রোহের আগুন কেন নেভানো গেল না তা নিয়ে দলের হাইকমান্ডের মধ্যে চরম অস্বস্তি কাজ করছে। তৃণমূলের অভিযোগ, কেন্দ্র থেকে অনেক ক্ষেত্রে পকেট কমিটি এবং আশীর্বাদ পুষ্টদের মনোনয়ন দেওয়া হয়েছে, যারা বছরের পর বছর জেল জুলুম সহ্য করেছেন, রাজপথে লড়াই করেছেন, তাদের মূল্যায়ন না করে উৎখোর নেতাদের গুরুত্ব দেওয়ায় ক্ষোভের অনল ছড়িয়ে পড়েছে। এই ক্ষুব্ধ নেতারাই এখন স্বতন্ত্র ব্যানারে মাঠে নেমেছেন। তারা শুধু নির্বাচনই করছেন না, বরং বিএনপির প্রাতিষ্ঠানিক ভোট ব্যাংক ভেঙে নিজেদের দিকে টেনে নিচ্ছেন। এতে করে বিএনপি মনোনীত প্রার্থীরা একদিকে যেমন রাজপথের প্রতিপক্ষকে মোকাবেলা করছেন, অন্যদিকে ঘরের ভেতরেই ছায়া যুদ্ধ লড়তে হচ্ছে তাদের। নজরুল ইসলাম খানের মতো হেভিওয়েট নেতারা বিষয়টিকে জনপ্রিয়তার লড়াই বলে হালকা করার চেষ্টা করলেও বাস্তবের জমিন বিএনপির জন্য ক্রমশ পিচ্ছিল হয়ে উঠছে। জামায়াত ঠিক এই জায়গাতেই নিজেদের শক্তির সংহতি ঘটাচ্ছে। দেশের পশ্চিমাঞ্চলে জামায়াতের প্রভাব চিরকালই বেশি ছিল। রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের 108টি আসনের মধ্যে তারা 101টিতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে। এই অঞ্চলটি জামায়াতের কাছে তাদের প্রধান দুর্গ হিসেবে পরিচিত। তবে এই দুর্গ আরও বেশি শক্তিশালী হয়েছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে। রংপুর বিভাগের 33টি আসনের 4টি এবং খুলনার 36টি আসনের 11টিতে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা এখন সক্রিয়। ফলে যে আসনগুলোতে বিএনপি এবং জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা ছিল, সেখানে বিএনপি এখন অনেকটা ব্যাকফুটে চলে গেছে বলে তথ্য এসেছে গণমাধ্যমে। ধানের শীষের ভোট বিদ্রোহী আর মূল প্রার্থীর মধ্যে ভাগ হয়ে যাওয়ার অর্থ হলো জামায়াতের জয়ের পথ পরিষ্কার হয়ে যাওয়া। রাজবাড়ী বা বরিশালের মতো জায়গাগুলোতেও জামায়াত এখন বড় ধরনের চমক দেওয়ার অপেক্ষায় রয়েছে। তাদের এই কৌশলী জয়ের স্বপ্ন বিএনপির বিদ্রোহীদের মাধ্যমেই পূর্ণতা পেতে যাচ্ছে। ময়মনসিংহ বিভাগে জামায়াতের কোনো আসন জেতার রেকর্ড না থাকলেও এবার তারা খুব গুরুত্ব দিয়ে মাঠ সাজিয়েছে। শেরপুর 1 এবং ময়মনসিংহ 6 আসনের মতো জায়গাগুলোতে জামায়াতের নিজস্ব একটি শক্তিশালী ভোট ব্যাংক গড়ে উঠেছে। বিশেষ করে শেরপুর 1 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সরব উপস্থিতি জামায়াত প্রার্থী রাশিদুল ইসলামকে বাড়তি মাইলেজ দিচ্ছে। সেখানে বিএনপির মূল প্রার্থী ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার জন্য এখন লড়াইটা অস্তিত্ব রক্ষার, কারণ তার নিজ দলেরই সাবেক নেতারা এখন তার প্রধান শত্রু হয়ে দাঁড়িয়েছেন। জামায়াত এই সুযোগে নিজেদের সুসংহত ভোটারদের ব্যবহার করে জয় ছিনিয়ে আনার স্বপ্নে বিভোর। ঠিক একইভাবে ঢাকা 14 আসনে বিএনপির কোন্দল এমন পর্যায়ে পৌঁছেছে যে গুম হওয়া পরিবারের প্রতিনিধি সানজিদা ইসলাম তুলির জন্য পথটা সংকুচিত হয়ে পড়েছে। সেখানে জামায়াত প্রার্থী ব্যারিস্টার আরমানের গ্রহণযোগ্যতা বাড়ছে কেবল বিএনপির দুই প্রার্থীর লড়াইয়ের কারণে। জামায়াতের শরিক দলগুলোও এই নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য বিএনপির বিদ্রোহীদের উপর ভরসা করছে। এনসিপি, বাংলাদেশ খেলাফতে মজলিস এবং এবি পার্টির প্রার্থীরা যেখানে লড়ছেন, সেখানেও বিএনপির বিদ্রোহীরা ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন। মৌলভীবাজার 4 আসনে বিএনপির দীর্ঘদিনের জনপ্রিয় নেতা যখন বিদ্রোহী হয়ে দাঁড়ান, তখন সরাসরি লাভবান হয় এনসিপি বা জামায়াত জোটের ছোট দলগুলো। হবিগঞ্জ কিংবা ব্রাহ্মণবাড়িয়াতেও একই চিত্র দেখা গেছে। ধানের শীষের একনিষ্ঠ সমর্থকরা যখন দেখেন তাদের প্রিয় নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তখন তারা দ্বিধায় পড়ে যান। এই দ্বিধার ফল হিসেবে মূল প্রার্থীর ভোটের ঝুলি খালি হয়, আর সেই ব্যবধানে জামায়াত বা তাদের শরিকরা এগিয়ে যায়। চট্টগ্রামের 5টি আসনেও 12 জন বিদ্রোহী বিএনপির জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। চূড়ান্ত বিচারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জামায়াতের জন্য এমন এক প্ল্যাটফর্ম তৈরি করেছে যা তারা গত 3 দশকে পায়নি। আওয়ামী লীগহীন নির্বাচনে জামায়াত নিজেকে দ্বিতীয় বড় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, আর তাদের এই উচ্চাভিলাষী লক্ষ্য অর্জনে সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করছে বিএনপির বিদ্রোহীরা। বিএনপি যদি দ্রুত এই কোন্দল নিরসন করতে না পারে, তবে ভোটের দিন শেষে দেখা যাবে জামায়াত কেবল তাদের হারানো আসনগুলোই উদ্ধার করেনি, বরং বিএনপির দুর্গগুলোতেও নিজেদের পতাকা উড়িয়ে দিয়েছে। কাঁটা দিয়ে কাঁটা তোলার যে রাজনীতি জামায়াত শুরু করেছে, তার চূড়ান্ত ফল দেখার জন্য এখন শুধু ব্যালট গণনার অপেক্ষা। বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন না দেওয়া কি আসলেই কৌশল ছিল, নাকি রাজনৈতিক অপরিপক্কতা? তা ইতিহাসের পাতায় বড় এক প্রশ্নবোধক চিহ্ন হিসেবেই দেখা যাবে বলে মত বিশ্লেষকদের। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।